এই গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। গল্পের সমস্ত চরিত্র, ঘটনা এবং স্থান সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা কাকতালীয়। এখানে ব্যবহৃত প্রযুক্তি, অপরাধ বা কৌশলসমূহ গল্পের প্রয়োজনে উপস্থাপিত হয়েছে এবং এগুলোর বাস্তব প্রয়োগকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। ধর্মের চেয়ে কর্ম বড় নাকি কর্মের চেয়ে ধর্ম? এই তর্ক ভারতের ইতিহাসে নতুন নয়। আমরা যতটুকু জানি, ধর্মযুক্ত কর্মই শ্রেষ্ঠ। তবে যদি ধর্মই রক্ত চায়, তাহলে সেই রক্ত পিপাসা মেটানোর জন্য কর্মেরও উচিত রক্ত দিয়েই তার জবাব দেওয়া। রথের দড়িতে পড়েছে টান। নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলন, এই 3 রথের 42টি চাকা সময়কে সঙ্গে নিয়ে রথযাত্রার মূল পথ ধরে গড়িয়ে চলেছে। অথচ মাত্র কয়েক ঘন্টা আগেই এমনই এক ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা ইতিহাসের পাতায় দুর্দমনীয় দাগ কেটে যেতে পারত। কিন্তু সেই সম্ভাবনার কথা পুরীর আপামর জনতা ঘুণাক্ষরেও টের পায়নি। কি ছিল সেই ঘটনা? সেই রহস্য নিয়েই আমাদের আজকের বিশেষ নিবেদন। বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস, ছোট গল্প, ভৌতিক রহস্য, প্রেম কিংবা হাস্যরস, নানা স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয় গল্পের কথালিপি। আর আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের কথালিপির একান্ত নিজস্ব এক কাহিনী, রথযাত্রা স্পেশাল, অপারেশন ধ্বজ। চলুন তবে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে অপারেশন ধ্বজ। পুরী সমুদ্র সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের গর্জন আর মন্দিরের ঘণ্টার ধ্বনি মিলে মিশে একাকার। আষাঢ় মাসের শুক্লপক্ষের 2য় তিথি উত্তীর্ণ। রথযাত্রার আর মাত্র কয়েকটা দিন বাকি। লাখো ভক্তের পদচারণায় মুখরিত উড়িষ্যার এই পবিত্র ভূমি। দেশ বিদেশ থেকে আসা তীর্থযাত্রীদের ভিড়ে পুরীর প্রতিটি অলিগলি যেন প্রাণবন্ত। বাতাসে এক অদ্ভুত উন্মাদনা, একটা পবিত্র আনন্দ যেন মানুষের মনের আনাচে কানাচে ছড়িয়ে আছে। জগন্নাথ দেবের রথ টানবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আপামর জনতা। এই উৎসব শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি উড়িষ্যার সংস্কৃতি, একই সঙ্গে ঐতিহ্য এবং মানুষের অটুট বিশ্বাসের প্রতীক। মন্দিরের চূড়ায় পথ পথ করে ধ্বজা উঠছে, যা দূর থেকে জানান দিচ্ছে এক মহাযজ্ঞের আগমনী বার্তা। শিশুরা রথের ছোট ছোট মডেল নিয়ে খেলাধুলো করছে, মহিলারা শঙ্খ বাজাচ্ছেন, আর পুরুষেরা রথ টানবার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন। কিন্তু এই উৎসবের আড়ালে এক গভীর ষড়যন্ত্রের কালো ছায়া লুকিয়েছিল, যা এই পবিত্র ভূমিকে রক্তে রাঙিয়ে দেবার জন্য একটু একটু করে প্রস্তুত হচ্ছিল। হাজার হাজার মাইল দূরে পাকিস্তানের এক গোপন আস্তানায় বসে ইমরান খান, এক কুখ্যাত সন্ত্রাসী নেতা, তার অনুচরদের নিয়ে শেষ মুহূর্তের পরিকল্পনা আঁটছিল সে। তার চোখে প্রতিশোধের আগুন, ভারতের প্রতি তার দীর্ঘদিনের ঘৃণার এটি বোধহয় বহিঃপ্রকাশ। তার লক্ষ্য একটাই,
পুরীর রথযাত্রাকে রক্তে রাঙিয়ে দেওয়া, ভারতের বুকে এক গভীর ক্ষত তৈরি করা যা যা সহজে শুকোবে না। তার প্রতিটি কথা ঠান্ডা, হিসেবি, একই সঙ্গে নির্মম। रथ खींचने के समय जब लाखों इंसान रास्ते पे रहेगा, ठीक उसी वक्त कुछ छोटे धमाके होंगे और उसके बाद ইমরান তার সঙ্গীদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। তার কণ্ঠস্বরে এতটুকু আবেগের লেশ মাত্র নেই, শুধু এক ভয়ঙ্কর দৃঢ়তা প্রকাশ পাচ্ছে। लेकिन सावधान मुजाहिदीन, ये काफिरों को शक नहीं होना चाहिए। हम तीर्थ यात्री बन के इंडिया घुसेंगे। पहले जाएंगे भूटान, फिर नेपाल, फिर बिहार होके उड़ीसा। यही है हमारा रास्ता। बॉर्डर पार होना मुश्किल होगा, लेकिन नामुमकिन नहीं। अपना मकसद साफ रखना। इंडिया को समक सिखाना है, इंडिया का रूप चोट करना है मेरे भाइयों। তার কথাগুলো যেন কোনো বিষাক্ত সাপের ফোঁস ফোঁস শব্দ, যা ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। তার অনুচররা নীরবে মাথা নাড়ল, তাদের চোখেও একই রকম নিষ্ঠুরতা। আকরাম, ইমরানের ডান হাত, একজন বিস্ফোরক বিশেষজ্ঞ। তার হাতে একটি মানচিত্র নিয়ে সে খুঁটিয়ে দেখছিল। ফয়সাল, যোগাযোগ বিশেষজ্ঞ, তার স্যাটেলাইট ফোনটি সে পরীক্ষা করে দেখছিল। জাহিদ, দলের মূল পেশী, সেও তার অস্ত্র পরিষ্কার করছিল। এদের প্রত্যেকেরই মনে এক ভয়ঙ্কর উদ্দেশ্য দানা বেঁধেছে, তবে সেটা যে ঠিক কি এখনই বোঝা যাচ্ছে না। ইমরান একটি বড় মানচিত্রের দিকে ইশারা করে বলল, যেখানে ভুটান, নেপাল, বিহার এবং উড়িষ্যার পথ চিহ্নিত করা আছে। हम छोटे छोटे ग्रुप्स में बट जाएंगे, फिर काम करेंगे। एक बार फिर से कहता हूँ मेरे भाइयों, कोई गलती की गुंजाइश ना हो। हर एक कदम मुकम्मल होने चाहिए। বলেই সে ঘড়ির দিকে তাকালো। वक्त बहुत तेजी से खत्म हो रहा है। এদিকে দিল্লিতে ভারতীয় সেনা গোয়েন্দা বিভাগের সদর দপ্তর। আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত এই কক্ষটি দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। ক্যাপ্টেন প্রিয়া শর্মা তার কম্পিউটার স্ক্রিনে চোখ রেখেছিলেন। তার সামনে হাজার হাজার ডেটা পয়েন্ট, কোডেড মেসেজ এবং স্যাটেলাইট চিত্র ফুটে উঠছিল। গত 48 ঘন্টা ধরে তিনি অস্বাভাবিক প্যাটার্ন লক্ষ্য করছিলেন। কিছু অসম্পূর্ণ রেডিও যোগাযোগ তার নজরে আসে, যেটা পাকিস্তানের দিক থেকে আসছিল। কোডগুলো অস্পষ্ট, কিন্তু তার অভিজ্ঞ চোখ বুঝতে পেরেছিল এর পিছনে কোনো ভয়াবহ বিপদ দানা বাঁধছে। যদিও বলা ভালো, তিনি সাইবার সিকিউরিটি এবং এনক্রিপশন ভাঙায় অত্যন্ত দক্ষ। অন্যদিকে মেজর অর্জুন সিং ভারতীয় সেনাবাহিনীর এক নির্ভীক এবং অভিজ্ঞ অফিসার। তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তার বয়স 35, দীর্ঘকায় সুঠাম দেহের অধিকারী। তার চোখে সর্বদাই এক শান্ত দৃঢ়তা লেগে থাকে। তিনি কাশ্মীর উপত্যকায় একাধিক সফল এনকাউন্টার টেররিজমে অপারেশনের নেতৃত্ব দিয়েছেন। সে জানালার দিকে তাকিয়ে পুলওয়ামার ঘটনাটি নিয়ে ভাবছিলেন। তার ল্যাপটপে একটি ভিডিও চলছিল। আজকে আমার সব থেকে আনন্দের দিন।
আজকের বম ব্লাস্টের পর আমার শুধু শান্তি। যতক্ষণ আপনারা এই ভিডিওটা দেখবেন ততক্ষণ আমি জান্নাতে মজা করছি। ভিডিওটি ছিল একজন জঙ্গির, যে পুলওয়ামার হামলায় জড়িত ছিল। স্যার, কিছু অস্বাভাবিক অ্যাক্টিভিটিস ধরা পড়েছে। ক্যাপ্টেন প্রিয়া শর্মা তার সিনিয়র অফিসার অর্জুনের কেবিনে ঢুকলেন। অর্জুন কফির কাপে চুমুক দিতে দিতে প্রিয়ার দিকে তাকালেন। হোয়াট হ্যাপেন্ড প্রিয়া? তার কণ্ঠস্বরে একটা শান্ত জিজ্ঞাসা মিশেছিল, কিন্তু তার চোখ ভীষণভাবে সতর্ক। মনে তো হচ্ছে কোনো বড় হামলার প্ল্যানিং চলছে। কোডগুলো সম্পূর্ণ নয়, কিন্তু রথ, পুরী, বম ব্লাস্ট এই শব্দগুলো বারবার আসছে। প্রিয়া দ্রুত টাইপ করতে করতে বললেন। তার আঙুলগুলো কিবোর্ডের উপর দ্রুত চলছিল, একই সঙ্গে ডেটা অ্যানালাইসিস করছিল। সে বলল, হতে পারে তারা রথযাত্রাকে টার্গেট করছে। অর্জুনের ভুরু কুঁচকে গেল। রথযাত্রা ভারতের অন্যতম বড় ধর্মীয় উৎসব। লাখ লাখ মানুষ একত্রিত হয় এই উৎসবে। যদি সেখানে হামলা হয় তাহলে যে ভয়াবহ বিপর্যয় হবে সেটা ইতিহাসের আরো এক কালো অধ্যায়কে রচনা করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্জুন এসব বিষয় ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল অতীতের বেশ কিছু ভয়াবহ হামলার কথা, যেখানে সাধারণ মানুষ সন্ত্রাসবাদের শিকার হয়েছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ অর্জুন নির্দেশ দিলেন, ইমিডিয়েটলি টিমকে রেডি করো। আমাদের হাতে সময় খুব কম। আমাদের প্রতিটি সূত্র খতিয়ে দেখতে হবে, কোনো কিছুই যেন বাদ না যায়। কপি স্যার। ক্যাপ্টেন প্রিয়া দ্রুত তার দলের সদস্যদের নির্দেশ দিলেন। কক্ষের মধ্যে এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিটি সদস্যই তাদের কাজ শুরু করে দিল, যেন এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্জুন তার ডেস্কে রাখা ভারতের মানচিত্রের দিকে তাকালেন। পুরী উড়িষ্যার উপকূলে অবস্থিত ছোট্ট একটি বিন্দু, অথচ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছোট্ট বিন্দুটাই অর্জুনের কাছে এক বিশাল চ্যালেঞ্জের কেন্দ্রবিন্দু। ভুটান ভারত সীমান্ত ঘন জঙ্গল এবং পাহাড়ি পথ প্রকৃতির এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে রেখেছে। এই পথ দিয়ে ইমরান খান এবং তার দলবল ভারতে অনুপ্রবেশের পরিকল্পনা করেছিল। তাদের প্রথম লক্ষ্য ছিল ভুটানে প্রবেশ করা। গভীর রাতে চাঁদ যখন মেঘের আড়ালে ঢাকা পড়েছে, তখন ইমরানের দল ভুটান সীমান্তে পৌঁছল। তাদের সাথে কিছু স্থানীয় গাইড, যারা অর্থের বিনিময়ে তাদের এই দুর্গম পথ পার হতে সাহায্য করেছে। खबरदार कोई आवाज नहीं। ইমরান ফিসফিস করে বলল, তার চোখ অন্ধকারেও শিকারীর মতো তীক্ষ্ণ। তারা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এক নাগাড়ে এগোতে থাকল। গাছের পাতা শুকনো ডালপালা মারিয়ে যাওয়ার সময় মৃদু শব্দ হচ্ছিল, যেটা প্রতিটি পদক্ষেপকে আরো সতর্ক করে তুলছে। সীমান্ত রক্ষীদের চোখ এড়িয়ে এগোনোটাই তাদের প্রধান চ্যালেঞ্জ। তারা জানত ভারতীয় সেনাবাহিনী এবং সীমান্ত রক্ষী বাহিনী এই এলাকায় সর্বদাই সতর্ক, কিন্তু ইমরানের পরিকল্পনা একেবারে নিখুঁত। ওরা এমন একটি পথ বেছে নিল যেটা সাধারণত কেউ ব্যবহার করে না। অত্যন্ত দুর্গম, একই সঙ্গে বিপদসংকুল। ভুটানে প্রবেশ করবার পর তারা একটি ছোট্ট গ্রামে আশ্রয় নিল।
সেখানে তারা স্থানীয়দের মতো পোশাক পরিধান করল, নিজেদেরকে তীর্থযাত্রী হিসেবে পরিচয় দিল। তাদের লক্ষ্য নেপালের দিকে এগিয়ে যাওয়া। এদিকে অর্জুনের দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুটান সীমান্তে এসে পৌঁছায়। প্রিয়ার বিশ্লেষণ অনুযায়ী সন্ত্রাসীরা এই পথ দিয়েই প্রবেশ করতে পারে। অর্জুন তার দলের সদস্যদের নিয়ে জঙ্গলের প্রতিটি কোণায় অনুসন্ধান চালালেন। স্যার, এখানে কিছু পায়ের ছাপ আছে, মনে হচ্ছে একাধিক লোকে পথ দিয়ে গেছে। একজন সেনা সদস্য অর্জুনকে জানালো। অর্জুন পায়ের ছাপগুলো খতিয়ে দেখলেন। এগুলো নতুন বলেই মনে হচ্ছে। ওরা প্রত্যেকেই জঙ্গলের গভীরে প্রবেশ করল, সন্ত্রাসীদের ফেলে যাওয়া কিছু চিহ্ন খুঁজে পাবার আশায়। অর্জুন জানতেন এই ধরনের অপারেশনে প্রতিটি ছোট চিহ্নই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তারা তল্লাশ চালাতে চালাতে পরিত্যক্ত ক্যাম্পফায়ারের একটি স্থান খুঁজে পেল, যেখানে কিছু খাবারের অবশিষ্টাংশ এবং সিগারেটের টুকরো পড়েছিল। অর্জুন বললেন, তার মানে তারা বেশি দিন এখানে ছিল না। উই হ্যাভ টু মুভ ফাস্ট। অর্জুনের মনে একটা চাপা উদ্বেগ কাজ করছে। সন্ত্রাসীরা যত দ্রুত এগোচ্ছে ততই তাদের ধরা কঠিন হয়ে পড়ছে। ভুটান থেকে নেপালে প্রবেশ করা তুলনামূলকভাবে সহজ ছিল। নেপালের উন্মুক্ত সীমান্ত এবং পর্যটকদের ভিড় সন্ত্রাসীদের জন্য আদর্শ আশ্রয়স্থল। ইমরান খান এবং তার দলের লোকেরা নেপালের ব্যস্ত শহর কাঠমান্ডুতে এসে প্রবেশ করল। এখানে তারা স্থানীয়দের সাথে মিশে গিয়ে যেন সাধারণ পর্যটকে পরিণত হয়েছে। ওরা সকলেই নকল পরিচয়পত্র তৈরি করল, নিজেদেরকে ভারতীয় তীর্থযাত্রী হিসেবে পরিচয় দিল তারা। তাদের লক্ষ্য একটাই, বিহারের দিকে এগোনো। কাঠমান্ডুর জনাকীর্ণ বাজার, সরু গলি আর প্রাচীন মন্দিরগুলো সন্ত্রাসীদের জন্য এক নিখুঁত আড়াল তৈরি করেছে। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল, যাতে কেউ তাদের গতিবিধির সন্দেহ না করে। ফয়সাল, দলের যোগাযোগ বিশেষজ্ঞ, একটি সাইবার ক্যাফেতে বসে তার স্যাটেলাইট ফোন থেকে কিছু এনক্রিপ্টেড মেসেজ পাঠাচ্ছিল। সে জানত ভারতীয় গোয়েন্দারা তাকে ট্র্যাক করবার চেষ্টা করবে, তাই সে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিচ্ছিল। এদিকে দিল্লি সদর দপ্তরে বসে প্রিয়া শর্মা তার ল্যাপটপে নেপালের নেটওয়ার্ক স্ক্যান করছিলেন। তার সাইবার গোয়েন্দা দক্ষতা ব্যবহার করে তিনি সন্ত্রাসীদের কিছু ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করবার চেষ্টা করছিলেন। স্যার, নেপালে বেশ কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটিস ধরা পড়েছে। ক্যাপ্টেন প্রিয়া অর্জুনকে জানান। মনে হচ্ছে তারা কাঠমান্ডুতে আছে। অর্জুন দ্রুত তার দলকে নেপালের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। তারা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করল, তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা চাইল। নেপালের স্থানীয় গোয়েন্দারাও তাদের সাথে সহযোগিতা করতে রাজি হয়েছে। অর্জুনের দল কাঠমান্ডুতে এসে পৌঁছল। তারা শহরের প্রতিটি কোণায় অনুসন্ধান চালালেন। প্রিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তারা কিছু নির্দিষ্ট এলাকায় নজরদারি বাড়াল। তারা জানত সন্ত্রাসীরা অতীব ধূর্ত, তাই তাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। একদিন সন্ধ্যায় অর্জুনের দল কাঠমান্ডুর এক হোটেলে সন্ত্রাসীদের একটি দলের কাছাকাছি প্রায় চলে এসেছিল। তারা হোটেলে লবিতে বসে চা খাচ্ছিল। যখন তারা দেখল কিছু লোক তাদের দিকে সন্দেহজনকভাবে তাকাচ্ছে, অর্জুন দ্রুত তার দলের সদস্যদের সতর্ক করলেন। কিন্তু সন্ত্রাসীরাও একইভাবে সতর্ক। তারা দ্রুত হোটেল থেকে বেরিয়ে গেল অর্জুনের দলের চোখের সামনে দিয়ে। তারা নিজেদের ব্যাপারে খুবই সতর্ক। দে আর ভেরি কশাস।
আমাদেরকে আরো দ্রুত হতে হবে। তার বলবার মধ্যে কেমন যেন একটা হতাশা কাজ করছে। সন্ত্রাসীরা বারংবার তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। নেপাল থেকে বিহারে প্রবেশ করা তুলনামূলকভাবে সহজ। সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীরা বিহারের গ্রাম্য পথ ধরে প্রবেশ করল। তাদের লক্ষ্য ছিল পুরীর দিকে এগিয়ে যাওয়া। তারা স্থানীয় পরিবহনের ব্যবহার করল, যেমন বাস, ট্রেন কিংবা রিক্সা। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিহারের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ল, যাতে কেউ তাদের গতিবিধি সন্দেহ না করতে পারে। বিহারের এক ছোট শহর কিষানগঞ্জ, এখানে সন্ত্রাসীদের একটি দল একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছে। তারা ক্লান্ত, অবসন্ন, তবে লক্ষ্য থেকে বিচ্যুত নয়। তাদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি শুরু হয়েছে। আকরাম বিস্ফোরক বিশেষজ্ঞ। তার দলের সদস্যদের উপর ভীষণই বিরক্ত, কারণ তারা যথেষ্ট সতর্ক ছিল না। আকরাম রেগে বলল, তোমরা কি চাও যে আমি ধরা পড়ি? আমাদের কিন্তু প্রতিটা পদক্ষেপ খুব সতর্কতার সাথে নিতে হবে। তার চোখে একটা চাপা উত্তেজনা লেগেছিল। ফয়সাল তাকে শান্ত করবার চেষ্টা করল। আমরা প্রায় পৌঁছে গেছি আকরাম, আর কিছুক্ষণ ধৈর্য ধরো। এই মিশনে আমাদের জিত হবেই হবে। কিন্তু তার নিজেরও মনে একটা চাপা উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে অর্জুনের দল বিহারে প্রবেশ করেছে। প্রিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তারা কিষানগঞ্জের দিকে এগিয়ে গেল। তারা জানত সন্ত্রাসীরা এই পথ দিয়ে প্রবেশ করতে পারে। কিষানগঞ্জের এক পরিত্যক্ত বাড়িতে অনুসন্ধান চালানোর সময় অর্জুনের দল সন্ত্রাসীদের ফেলে যাওয়া কিছু জিনিসপত্র খুঁজে পেল। এর মধ্যে ছিল কিছু স্থানীয় পোশাক, খাবারের অবশিষ্টাংশ এবং একটি পুরীর রথযাত্রার ক্যালেন্ডার, যেখানে কিছু তারিখ চিহ্নিত করা। ক্যালেন্ডারের তারিখগুলো রথযাত্রার ঠিক আগের দিনগুলোকে নির্দেশ করছে। অর্জুন বললে, তারা পুরীতেই যাচ্ছে, নিশ্চিত। তার কণ্ঠস্বরে একটা দৃঢ় বিশ্বাস লেগেছিল। তাদের হাতে সময়টা কম। রথযাত্রা শুরু হতে আর মাত্র 48 ঘন্টা বাকি। ক্যাপ্টেন প্রিয়া দ্রুত ক্যালেন্ডারের তারিখগুলো বিশ্লেষণ করলেন। স্যার, এই ডেটগুলি রথযাত্রার প্রিপারেশনের ফাইনাল স্টেজের। তারা সম্ভবত রথযাত্রার ঠিক আগে বম্ব সেট করার প্ল্যান করছে। তারও চোখে গভীর উদ্বেগ লেগে আছে। অর্জুন তার দলের সদস্যদের নির্দেশ দিলেন, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পুরীর দিকে এগোতে হবে। প্রতিটি মুহূর্ত এখন মূল্যবান। অর্জুনের মনে একটা নতুন সংকল্প তৈরি হয়েছে। তিনি জানতেন এই যুদ্ধ শুধু সন্ত্রাসীদের বিরুদ্ধে নয়, এতে দেশের সম্মান এবং লাখো মানুষের জীবন জড়িয়ে রয়েছে। এই যুদ্ধ তাদেরকে জিততেই হবে। দলটি দ্রুত পুরীর দিকে যাত্রা শুরু করল। তাদের মনে এক অদম্য সাহস, দেশপ্রেমের আগুন জ্বলছে। তারা জানত তাদের সামনে একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কিন্তু তারা সম্পূর্ণভাবে প্রস্তুত এই চ্যালেঞ্জকে মোকাবিলা করবার জন্য। বিহারের কিষানগঞ্জ থেকে পুরীর দূরত্ব প্রায় 500 কিলোমিটার। অর্জুন সিং এবং তার দল দ্রুত গতিতে পুরীর দিকে এগোচ্ছিল। তাদের মনে একটা চাপা উত্তেজনা, সময়ের বিরুদ্ধে দৌড়ানোর একটা তীব্র আকাঙ্ক্ষা সকলেরই মনে বিদ্যমান। রাস্তার দুই পাশে ধানক্ষেত আর ছোট ছোট গ্রাম পেরিয়ে জিপগুলো ছুটে চলছিল এক নাগাড়ে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে।
কমলা রঙের আভা ছড়িয়ে পড়েছে দিগন্তে। ক্যাপ্টেন প্রিয়া শর্মা অর্জুনকে জিজ্ঞাসা করলেন, স্যার আমরা আর কতক্ষণে পৌঁছাবো? আর ঘন্টাখানেকের মধ্যেই প্রিয়া, কিন্তু আসল কাজটা পুরীতেই শুরু হবে। বলতে বলতে তিনি তার রেডিও সেটের মাধ্যমে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করলেন। এসপি রয়, আমরা পুরীর দিকে এগোচ্ছি, আপনাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন? উল্টো দিক থেকে পুরীর পুলিশ সুপারিনটেন্ডেন্ট এসপি রায়ের গলা ভেসে এলো। তার কণ্ঠস্বরে একটা চাপা উদ্বেগ। মেজর সিং, আমরা সর্বোচ্চ সতর্কতাই আছি। রথযাত্রার জন্য অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে, কিন্তু এত বড় জনসমাগমে প্রতিটি কোণায় নজর রাখাই তো কঠিন। আমি জানি এসপি রয়, কিন্তু আমাদের কাছে প্রপার ইনফরমেশন আছে যে সন্ত্রাসীরা রথযাত্রাকে টার্গেট করছে, আর তারা ইতিমধ্যেই ওড়িশায় প্রবেশ করেছে। আমাদেরকে এখন যৌথভাবে কাজ করতে হবে। এদিকে ইমরান খান এবং তার দল পুরীর কাছাকাছি পৌঁছে গিয়েছে। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করল। তাদের লক্ষ্য ছিল রথযাত্রার মূল পথে, বিশেষ করে জনাকীর্ণ স্থানগুলিতে বোমা স্থাপন করা। আকরাম তার হাতে একটি ছোট্ট মানচিত্র নিয়ে পুরীর অলিগলি খুঁটিয়ে দেখছিল। তারপর বাজারের দিকে ইশারা করে বলল, এই জায়গাটাই ভালো ইমরান ভাইজান। রথ এখান দিয়েই যাবে, প্রচুর ভিড় হবে। ইমরান মাথা নেড়ে বলল, हाँ अकरम भाई, लेकिन हमें और भी ज़रूरी जगह पे नज़र रखनी पड़ेगी। वो मंदिर के पास और रथ का ठीक नीचे, यही जगह हमारे मकसद के लिए महफूज होगा। कोई भी शक ना करे, हमें आम भक्तों की तरह ही घुल मिल जाना होगा। সন্ত্রাসীরা তাদের ছদ্মবেশ আরো নিখুঁত করবার জন্য স্থানীয় পোশাক পরিধান করল। তাদের চোখে মুখে একটা শান্ত ভাব, তাদের ভিতরের ভয়ঙ্কর উদ্দেশ্যকে যেন ঢেকে রেখেছে। তারা জানত তাদের সামনে একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে তাদের মনের সংকল্পটা আরো অনেক বেশি ভয়ঙ্কর। পুরীর বাতাসে তখন উৎসবের আমেজ, কিন্তু তার নিচে লুকিয়েছিল এক আসন্ন বিপদের পূর্বাভাস। অর্জুন আর তার দল জানত তাদের হাতে সময়টা খুব কম। সূর্য ক্রমে পশ্চিম আকাশের দিকে ঢলে পড়ছে, আর তার সাথে সাথে হাতে থাকা মূল্যবান সময়ও একটু একটু করে কমে আসছে। পুরীর সরু গলি, যেখানে ছোট ছোট দোকান আর খাবারের স্টল রয়েছে, সেখানে জীবন তার নিজস্ব ছন্দে বয়ে চলে। রথযাত্রার কারণে এই গলিগুলো আরো বেশি প্রাণবন্ত। একজন বৃদ্ধ রিক্সা চালক, নাম রঘু, তার রিক্সা নিয়ে গলির এক কোণে বসেছিলেন। তার বয়স প্রায় 60, শীর্ণকায় শরীর, মাথার চুলগুলো সব সাদা হয়ে গিয়েছে, তবে তার চোখে একটা অদ্ভুত তীক্ষ্ণতা। বহু বছর ধরে তিনি এই পুরীতেই আছেন। এখানকার প্রতিটি অলিগলি তার নখদর্পণে। গত 2 দিন ধরে রঘু কিছু অচেনা লোকের সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করছিলেন। তারা স্থানীয়দের মতোই পোশাক পরেছিল, কিন্তু তাদের কথাবার্তা এবং আচরণের মধ্যে কেমন যেন একটা অস্বাভাবিকতা লেগে আছে। তারা বারংবার রথযাত্রার পথ, মন্দিরের আশেপাশের এলাকা খতিয়ে দেখছিলেন, যেটা সাধারণ তীর্থযাত্রীদের আচরণ একেবারেই নয়। তাদের চোখে কেমন যেন একটা অস্থিরতা, একটা লুকোনো উদ্দেশ্য রঘুর চোখে ধরা পড়ে। আজ সকালে রঘু দেখলেন সেই লোকগুলোর মধ্যে একজন
একটি ব্যাগ নিয়ে মন্দিরের পিছনের দিকে গেল, যেখানে সাধারণ ভক্তদের ভিড় একটু কম থাকে। লোকটি কিছুক্ষণ পর ফিরে এলো, কিন্তু ব্যাগটি মনে হলো আগের থেকে হালকা। রঘুর মনে একটা সন্দেহের দানা বেঁধেছে। তিনি জানতেন এই ধরনের সময় পুরীতে অনেক ধরনের লোক আসে, কিন্তু লোকগুলোর উদ্দেশ্য ভালো নয়। রঘু একজন দেশপ্রেমিক মানুষ। তিনি অতীতেও ভারতীয় সেনাবাহিনীকে তথ্য দিয়ে সাহায্য করেছেন। তার পরিচিত এক সেনা সদস্যের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি দ্রুত তার মোবাইল ফোন থেকে সেই সেনা সদস্যকে ফোন করলেন। সেনা সদস্যটি জিজ্ঞেস করল, হ্যালো রঘুদা, কেমন আছেন? রঘু ফিসফিস করে বললেন, ভালো নেই বাবা। পুরীতে কিছু গোলমাল মনে হচ্ছে। কিছু কিছু অচেনা লোক ঘোরাঘুরি করছে। তাদের চলাচল অত ভালো ঠেকছে না। মনে হচ্ছে তারা কিছু খারাপ মতলব নিয়ে এসেছে। রঘু লোকগুলোর বর্ণনা দিলেন, তাদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য জানালেন। সেনা সদস্যটি দ্রুত অর্জুন সিংকে রঘুর দেওয়া ইন্টেলগুলো প্রদান করল। অর্জুন ক্যাপ্টেন প্রিয়া শর্মাকে নির্দেশ দিলেন, প্রিয়া, রঘুর দেওয়া ডিটেলসগুলো অ্যানালাইজ করো। তার বর্ণনা এবং আমাদের কাছে থাকা অন্যান্য গোয়েন্দা তথ্যের সাথে মিলিয়ে দেখো। রঘুর দেওয়া ইন্টেল অনুযায়ী অর্জুনের দলকে দিয়ে পুরীর নির্দিষ্ট কিছু এলাকায় অনুসন্ধানের জন্য সীমাবদ্ধ করা হলো। প্রিয়া দ্রুত রঘুর দেওয়া বর্ণনা এবং তাদের কাছে থাকা অন্যান্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বোমার অবস্থান চিহ্নিত করবার চেষ্টা করলেন। প্রিয়া বললেন, স্যার, রঘুর ইনফরমেশন অনুযায়ী তারা সম্ভবত রথের কাছাকাছি কোনো ক্রাউডেড এরিয়া বা বাজার এলাকাতেও বম প্ল্যান করতে পারে। তার আঙুলগুলো ম্যাপের উপর দ্রুত চলছিল। স্যার, আমাদের হাতে মাত্র আর কয়েক ঘন্টা আছে। রথযাত্রা শুরু হতে আর বেশি দেরি নেই। শুনে অর্জুনের হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে। রথযাত্রা শুরু হতে আর বেশি দেরি নেই। রঘুর দেওয়া সূত্রটি তাদের জন্য একটা নতুন আশার আলো নিয়ে এসেছিল, তবে সময়ের চাপ তাদের উপর আরো বেড়ে চলেছে। রঘুর দেওয়া তথ্যের ভিত্তিতে অর্জুনের দল পুরীর নির্দিষ্ট কিছু এলাকায় তাদের অনুসন্ধান আরো তীব্র জোরালো করেছে। মন্দিরের আশেপাশে, রথযাত্রার মূল পথ এবং জনাকীর্ণ বাজার আর তার সরু গলি, প্রতিটি স্থানেই তাদের দৃষ্টি যেন আরো সতর্ক। কিন্তু লাখো ভক্তের ভিড়ে সন্ত্রাসীদের খুঁজে বের করা প্রায় অসম্ভব। প্রতিটি মুখই তাদের কাছে অচেনা। স্যার, এখানে যা ভিড় দেখছি, এত ভিড়ে তো এ তো পুরো সুই খোঁজার মতো অবস্থা। আমাদের হাল ছাড়লে চলবে না। সন্ত্রাসীরাও আমাদের মতোই মানুষ, তাদেরও ভুল করার সম্ভাবনা আছে। আমাদের সেই ভুলের অপেক্ষাতেই থাকতে হবে। অর্জুন তার দলকে ছোট ছোট ভাগে বিভক্ত করলেন। প্রতিটি দলকে নির্দিষ্ট এলাকার দায়িত্ব দিলেন। এদিকে সন্ত্রাসীরা তাদের কাজ শুরু করে দিয়েছিল। আকরামের নেতৃত্বে একটি দল রথযাত্রার মূল পথের পাশে একটি দোকানের নিচে একটি শক্তিশালী বোমা স্থাপন করলেন। যে বোমাটি বিস্ফোরিত হলে গোটা বাজারটার ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। खबरदार अकरम, ইমরান তাকে নির্দেশ দিল। कोई भी गलती नहीं चलेगी। সে একটি নিরাপদ দূরত্ব থেকে আকরামের কাজ পর্যবেক্ষণ করছিল। আকরাম অত্যন্ত দক্ষ হাতে বোমাটি স্থাপন করল। সে জানত এই বোমাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।
সে তার মোবাইল ফোন বার করে একটি কোড ডায়াল করল, যেটা বোমাটিকে সক্রিয় করেছে। অর্জুনের দল পুরীর বাজার এলাকায় অনুসন্ধান চালাচ্ছিল। হঠাৎ অর্জুন দেখলেন একজন লোক দ্রুত একটি আবর্জনা স্তূপের মধ্যে কিছু ফেলে দিয়ে ভিড়ের মধ্যে মিশে গেছে। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলো। ওই লোকটাকে ফলো করুন। লোকটি এত দ্রুত ভিড়ের মধ্যে মিশে গেল যে তাকে ধরা গেল না। অর্জুনের দল আবর্জনার স্তূপের মধ্যে থেকে ব্যাগটিকে খুঁজে পেল। ব্যাগটির ভিতরে কিছু তার আর একটা ছোট ডিভাইস রয়েছে। একজন সেনা সদস্য চিৎকার করে বলল, স্যার, এটা তো একটা ডিটোনেটর। অর্জুন দ্রুত ক্যাপ্টেন প্রিয়াকে ফোন করলেন। তার কণ্ঠস্বরে একটা চাপা উদ্বেগ। প্রিয়া, আমরা একটা ডেটোনেটর পেয়েছি। মনে হচ্ছে তারা ইতিমধ্যেই বোম প্ল্যান্ট করা শুরু করে দিয়েছে। ক্যাপ্টেন প্রিয়া দ্রুত তার কম্পিউটার স্ক্রিনে ডিটোনেটরের তথ্য বিশ্লেষণ করলেন। বললেন, স্যার, আমার মনে হচ্ছে এই ডিটোনেটরটি একটি স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে কাজ করছে। আমরা যদি সেই ফ্রিকোয়েন্সিকে ট্র্যাক করতে পারি তাহলে ইজিলি বমের লোকেশন আইডেন্টিফাই করতে পারবো। বলতে বলতেই ক্যাপ্টেন প্রিয়ার চোখে একটা নতুন আশার আলো জেগেছে। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছিল। রথযাত্রা শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। অর্জুন জানতেন তাদের হাতে আর বেশি সময় নেই। এখন শুনছেন অপারেশন ধ্বজ। গল্পের এই অংশ অবধি যদি পৌঁছে গিয়ে থাকেন তাহলে গল্পটিকে একটি লাইক করতে ভুলবেন না। চলুন তবে গল্পের বাকি অংশটুকু শোনা যাক। পুরীর অস্থায়ী সেনা ক্যাম্পে প্রিয়া শর্মা তার ল্যাপটপের সামনে বসেছিলেন। তার চোখে একটা গভীর একাগ্রতা। রঘুর দেওয়া বর্ণনা, আটকানো যোগাযোগ আর ডিটোনেটরের ফ্রিকোয়েন্সি, এই সমস্ত তথ্যই তার সামনে ছিল। তিনি প্রতিটি ডেটা পয়েন্টকে খতিয়ে দেখছিলেন, একটি প্যাটার্ন খুঁজে বার করার চেষ্টা করছিলেন। বললেন, স্যার, আমার ধারণাই ঠিক। এই ডিটোনেটর একটি সার্টেন ফ্রিকোয়েন্সিতে কাজ করে, যেটা নর্মালি রিমোট কন্ট্রোল এক্সপ্লোসিভে ইউজড হয়। আমি ফ্রিকোয়েন্সি ট্র্যাক করার চেষ্টা করছি। শুনতে শুনতে অর্জুন প্রিয়ার পাশে এসে দাঁড়ালেন। বললেন, কতক্ষণ লাগবে প্রিয়া? আমাদের হাতে খুব সময় কম। আই নো স্যার, আমি একটা স্পেসিফিক অ্যালগোরিদম ব্যবহার করছি যেটা এই টাইপের ফ্রিকোয়েন্সিকে ডিটেক্ট করতে পারে। প্রিয়া তার স্ক্রিনে কিছু জটিল কোড টাইপ করলেন। প্রিয়ার স্ক্রিনে একটি মানচিত্র ভেসে উঠল। মানচিত্রের উপর কিছু লাল বিন্দু জ্বলজ্বল করছিল। ইয়েস, পেয়েছি স্যার। প্রিয়া চিৎকার করে উঠলেন। তার চোখে যেন একটা বিজয়ের হাসি। এই রেড ডটসগুলো পসিবল বম্ব লোকেশন ইন্ডিকেট করছে। তিনি মানচিত্রটি অর্জুনের দিকে ঘুরিয়ে দিলেন। অর্জুনও মানচিত্রটি খতিয়ে দেখলেন। লাল বিন্দুগুলো রথযাত্রার মূল পথ, মন্দিরের আশেপাশে এবং জনাকীর্ণ বাজার এলাকায় ছড়িয়েছিল। আউটস্ট্যান্ডিং প্রিয়া, এখন আমাদের খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রিয়ার অ্যানালাইসিস অর্জুনের দলকে সঠিকভাবে পরিচালিত করল। তারা এখন জানত কোথায় বোমাগুলো স্থাপন করা হয়েছে, তবে তাদের হাতে সময় অত্যন্ত সীমিত। রথযাত্রা শুরু হতে আর মাত্র 2 ঘন্টা বাকি। অর্জুন নির্দেশ দিলেন, প্রিয়া, টিমকে অ্যালার্ট করো। আমাদের প্রতিটি বোম ডিফিউজ করতে হবে এবং সন্ত্রাসীদেরও ধরতে হবে। তার চোখে যেন এক নতুন সংকল্প ধরা দিচ্ছে। প্রিয়া দ্রুত তার দলের সদস্যদের নির্দেশ দিলেন। প্রতিটি সেনা সদস্য তাদের অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম নিয়ে প্রস্তুত হলো। তাদের মনের মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা, দেশের মানুষকে রক্ষা করতে হবে।
রথযাত্রাকে বিফল হতে দিলে চলবে না। পুরীর অস্থায়ী সেনা ক্যাম্পে তখন গভীর রাত নেমে এসেছে। অর্জুন সিং তার দলের সদস্যদের নিয়ে একটি বড় টেবিলের চারপাশে বসেছিলেন। টেবিলের উপর পুরীর একটি বিস্তারিত মানচিত্র বিছানো ছিল, যেখানে প্রিয়ার চিহ্নিত করা লাল বিন্দুগুলো প্রকাশ্যে জ্বলজ্বল করছে। প্রতিটি সেনার চোখে একটা দৃঢ় সংকল্প, আসন্ন যুদ্ধের প্রস্তুতি। অর্জুন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, সবাই হাই অ্যালার্ট থাকবে। আমাদের হাতে আর বেশি সময় নেই। রথযাত্রা শুরু হতে আর মাত্র 2 ঘন্টা বাকি। আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু ডেটা রয়েছে যে সন্ত্রাসীরা পুরীর বিভিন্ন স্থানে বোমা প্ল্যান্ট করছে। আমাদের লক্ষ্য স্পষ্ট, প্রতিটি বোমাকে ডিফিউজ করতে হবে এবং সন্ত্রাসীদেরও ধরতে হবে। অর্জুন মানচিত্রের দিকে ইশারা করলেন। আমরা আমাদের দলকে 2টি ভাগে ভাগ করে দেব। প্রথম দল, যার নেতৃত্বে থাকবেন ক্যাপ্টেন প্রিয়া শর্মা। তাদের কাজ হবে চিহ্নিত স্থানগুলোতে দ্রুত পৌঁছানো এবং প্রতিটি বোমাকে নিরাপদে নিষ্ক্রিয় করা। প্রিয়া, তোমার দল সবচেয়ে অভিজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হবে। তোমাদের প্রতিটি পদক্ষেপ নিখুঁত হতে হবে। উই আর রেডি স্যার। আর দ্বিতীয় দল, যার নেতৃত্বে থাকবো আমি, সন্ত্রাসীদের ধরার জন্য কাজ করবে। আমাদের কাছে ডেটা আছে যে ইমরান খান এবং তার প্রধান সহযোগীরা এখনও পুরীতেই আছে। আমাদের তাদের খুঁজে বের করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। এই অপারেশনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সন্ত্রাসীরা মরিয়া হয়ে উঠবে আমাদের ডিফেন্স ভাঙার জন্য, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের পেছনে লাখো মানুষের জীবন এবং দেশের সম্মান জড়িয়ে আছে। আর এই অপারেশনটার নাম হবে অপারেশন ধ্বজ। অর্জুন প্রতিটি দলের জন্য নির্দিষ্ট লক্ষ্য এবং কৌশল নির্ধারণ করলেন। যোগাযোগের প্রোটোকলগুলি বিশদে আলোচনা করা হলো। প্রতিটি সেনা সদস্য তাদের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণরূপে এখন ওয়াকিবহাল। অর্জুন জোর দিয়ে বলে, Listen carefully. There is zero room for error. Every move has to be calculated and executed as planned. একটা ছোট মিস্টেক পুরো অপারেশন কম্প্রোমাইজ করে দিতে পারে। So, stay sharp, trust your training and maintain radio discipline. Final gear চেক করে নাও। We are moving out. বলেই ঘড়ির দিকে তাকালেন অর্জুন। সৈন্যরা নীরবে উঠে দাঁড়ালো। তাদের চোখে এক অদম্য সাহস এবং দেশপ্রেমের আগুন জ্বলছে। তাদের সামনে যে কঠিন যুদ্ধ অপেক্ষা করছে, সেই যুদ্ধের জন্য তারা প্রত্যেকেই প্রস্তুত। অর্জুন তার দলের সদস্যদের দিকে তাকালে, দেখলেন প্রত্যেকেরই মুখে এক দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাস পরিপূর্ণ। দেশের জন্য যে প্রত্যেকে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। পুরীর আকাশে তখন তারারা জ্বলজ্বল করছে, কিন্তু তার নিচে এক নতুন ভোরের প্রস্তুতি চলছিল। এক সংঘাতের ভোর, যা দেশের ইতিহাসকে নতুন করে লিখবে। অর্জুন তার অস্ত্র হাতে নিলে। যুদ্ধ শুরু হতে আর বেশি দেরি নেই। ভোরের আলো তখন পুরোপুরি ফোটেনি। পুরীর আকাশে ঈষৎ কমলা রঙের আভা রাতের অন্ধকারকে ধীরে ধীরে গ্রাস করছে। রথযাত্রার মূল পথ এখন জনশূন্য। সেখানে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। মেজর অর্জুন সিংয়ের নির্দেশ অনুযায়ী ক্যাপ্টেন প্রিয়া শর্মার নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়করণ দল দ্রুত রথের কাছাকাছি পৌঁছে গেল। তাদের হাতে অত্যাধুনিক বোমা নিষ্ক্রিয়করণের সরঞ্জাম। তাদের চোখে যেন গভীর একাগ্রতা। প্রিয়া, আর ইউ শিওর এটাই আমাদের প্রথম টার্গেট? অর্জুন রেডিওতে জিজ্ঞেস করলেন। তার দলের সাথে
অন্য একটি এলাকার সন্ত্রাসীদের খোঁজে ছিলেন তিনি। প্রিয়া উল্টো দিক থেকে উত্তর দিলেন, ইয়েস স্যার, আমার অ্যানালাইসিস অনুযায়ী রথের ঠিক নিচে যেখানে চাকাগুলো মাটি টাচ করছে সেখানেই ফার্স্ট বম্বটি প্ল্যান্ট করা হয়েছে। তার কণ্ঠস্বরে একটা দৃঢ় বিশ্বাস কাজ করছিল। দলটি দ্রুত রথের কাছে পৌঁছল। সুবিশাল রথ, যা কয়েকদিন পরেই লাখো ভক্তের টানে এগিয়ে যাবে, এখন তার নীরবে দাঁড়িয়ে আছে। প্রিয়া এবং তার দল রথের নিচের অংশ খুঁটিয়ে দেখতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই একজন বিশেষজ্ঞ একটি সন্দেহজনক বস্তু খুঁজে পেলেন। ফিসফিস করে বললেন, পেয়েছি ক্যাপ্টেন। অ্যাজ ইউ ক্যান সি, এটা একটা অত্যন্ত আধুনিক এক্সপ্লোসিভ। ইট ক্যান অনলি বি ডেটোনেটেড বাই রিমোট কন্ট্রোল। প্রিয়া দ্রুত বোমাটির কাছে গেলেন। তার সরঞ্জাম বার করে বোমাটিকে পরীক্ষা করতে শুরু করলেন তিনি। বোমাটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে রথের চাকাগুলোর সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে এবং রথ টানবার সময় এটি বিস্ফোরিত হয়। এটি ইমরানের এক ভয়ঙ্কর পরিকল্পনা, যেটা রথযাত্রাকে ভয়াবহ ধ্বংসযজ্ঞে পরিণত করতে পারত। প্রিয়া রেডিওতে অর্জুনকে জানালেন, স্যার, বম্বটি অত্যন্ত জটিল, এটাকে ডিঅ্যাক্টিভেট করতে টাইম লাগবে। প্রিয়ার হাত কাঁপছিল না, তবে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। প্রতিটা তারের সংযোগ বিচ্ছিন্ন করবার সময় তার মনে হচ্ছিল যেন সময় সেখানে থমকে যাচ্ছে। এদিকে কাছাকাছি লুকিয়ে থাকা সন্ত্রাসীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। আকরাম ইমরানের ডান হাত একটি উঁচু বাড়ির ছাদ থেকে বাইনোকুলার দিয়ে প্রিয়ার দলকে সে পরিষ্কার লক্ষ্য করছিল। সে তার মোবাইল ফোন বার করে ইমরানকে ফোন করল। ফিসফিস করে বলল, হ্যাঁ বস, তারা বোমাটা খুঁজে পেয়েছে। उनका काम खत्म होने से पहले बम को एक्टिवेट करो। আকরাম দ্রুত তার মোবাইল ফোনে একটি কোড ডায়াল করল, কিন্তু প্রিয়া তার জন্য এক ধাপ এগিয়েছিলেন। ইতিমধ্যেই বোমার রিমোট কন্ট্রোল ফ্রিকোয়েন্সি জাম করে দিয়েছিলেন তিনি। আকরামের চেষ্টা ব্যর্থ হল। ক্যাপ্টেন, দ্য বম হ্যাজ বিন ডিসআর্মড। বিশেষজ্ঞ চিৎকার করে উঠল। প্রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেললেন। প্রথম বিপদ এড়ানো গিয়েছে। তবে তিনি জানতেন এ তো কেবল শুরু, আরো অনেক বোমা অপেক্ষা করছে পুরীর আনাচে কানাচে। রথের কাছাকাছি প্রথম বোমা নিষ্ক্রিয় হওয়ার খবরটা অর্জুনের কাছে পৌঁছতেই তিনি তার দলকে নিয়ে পুরীর বাজার এলাকায় এগোতে শুরু করলেন। প্রিয়ার বিশ্লেষণ অনুযায়ী বাজার এলাকা ছিল সন্ত্রাসীদের দ্বিতীয় লক্ষ্য। রথযাত্রার দিন এই বাজার এলাকায় লাখো মানুষের ভিড় উপচে পড়ে। অর্জুনের দল বাজারের সরু গলিতে প্রবেশ করল। সকালের বাজার তখন পুরোপুরি জমে ওঠেনি, কিন্তু ধীরে ধীরে দোকানপাট খুলতে শুরু করেছে। অর্জুন তার দলের সদস্যদের সতর্ক থাকতে নির্দেশ দিলেন। ফিসফিস করে বললেন, চারিদিকে নজর রাখো, সন্ত্রাসীরা যে কোনো সময় হামলা করতে পারে। কিছুক্ষণের মধ্যেই একজন সেনা সদস্য একটি সন্দেহজনক বস্তুর দিকে ইশারা করল। একটি সবজির দোকানের নিচে একটি ঝুড়ির আড়ালে একটি ছোট্ট বাক্স লুকিয়ে রাখা আছে। সেনা সদস্যটি বলল, স্যার, দেখে তো মনে হচ্ছে এটা একটা বোমা। অর্জুন দ্রুত বোমাটির কাছে গেলেন। দেখলেন বোমাটি একটি টাইমারের সঙ্গে যুক্ত, যেটার সময় দ্রুত ফুরিয়ে আসছে। প্রিয়াকে সঙ্গে সঙ্গে রেডিওতে খবর দিলেন তিনি। বললেন, প্রিয়া, আমরা বাজারে দ্বিতীয় বোমটি পেয়েছি, টাইমার চলছে। আমি আমার টিমকে দ্রুত পাঠাচ্ছি স্যার। উল্টো দিক থেকে প্রিয়া উত্তর দিলেন। আর ঠিক তখনই আকরামের নেতৃত্বে সন্ত্রাসীদের একটি দল
বাজারের অন্য প্রান্ত থেকে গুলি চালাতে শুরু করলো। তারা জানতো ভারতীয় সেনাবাহিনী তাদের ট্র্যাক করবার চেষ্টা করছে, তাই তারা পাল্টা আক্রমণ করবার সিদ্ধান্ত নিয়েছিল। অর্জুন চিৎকার করে উঠলেন, কভার! শুরু হলো এক ভয়াবহ বন্দুকযুদ্ধ। বাজারের মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করলো। দোকানদার তাদের দোকান বন্ধ করে পালাবার চেষ্টা করছিল। অর্জুনের দল দ্রুত পরিস্থিতি সামাল দিতে সন্ত্রাসীদের পাল্টা জবাব দিল। আকরাম তার হাতের রাইফেলটা নিয়ে অর্জুনের দলের দিকে গুলি ছুড়ছিল। তার চোখে একটা ভয়ঙ্কর উন্মাদনা। সে জানত এই মুহূর্তে তার হারাবার কিছু নেই। এদিকে অর্জুন একটি দোকানের আড়াল থেকে আকরামকে লক্ষ্য করলেন। তিনি তার রাইফেলটা তুললেন, তারপর নির্ভুল নিশানায় গুলি ছুড়লেন। গুলিটি আকরামের কাঁধে গিয়ে বিঁধল। আকরাম যন্ত্রণায় চিৎকার করে উঠে মাটিতে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে অর্জুন নির্দেশ দিলেন, আকরামকে ধরো। সেনা সদস্যরা দ্রুত আকরামকে ঘিরে ফেলল। তবে এই সুযোগে আকরামের দলের কিছু সন্ত্রাসী ভিড়ের মধ্যে মিশে পালিয়ে গিয়েছে। এদিকে প্রিয়ার দল দ্রুত বাজারে এসে পৌঁছল। বোমাটি নিষ্ক্রিয় করল সঙ্গে সঙ্গে। টাইমার বন্ধ হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে বোমাটি অবশেষে নিষ্ক্রিয় করা সম্ভব হলো। সেকেন্ড বমটাও নিউট্রালাইজ করা হয়েছে স্যার। ক্যাপ্টেন প্রিয়া অর্জুনকে জানালেন। অর্জুন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দুটি বোমা নিষ্ক্রিয় হয়েছে, তবে সন্ত্রাসীরা এখনো সক্রিয়। তাদের প্রধান লক্ষ্য ইমরান খান। বাজারের সংঘাতের পর অর্জুনের দল মন্দিরের আশেপাশের এলাকায় অনুসন্ধান শুরু করল। প্রিয়ার বিশ্লেষণ অনুযায়ী মন্দিরের কাছাকাছি একটি সরু গলিতে তৃতীয় বোমাটি স্থাপন করা হয়েছে। এই গলিটি সাধারণ ভক্তদের ভিড়ে পূর্ণ থাকে, তবে এখন তা প্রায় জনশূন্য। অর্জুনের দল গলির মধ্যে প্রবেশ করল। তাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্ক। তারা জানত সন্ত্রাসীরা যে কোনো সময় লুকিয়ে থাকতে পারে। অর্জুন ফিসফিস করে বললেন, অল ইউনিটস স্টে অ্যালার্ট। এই ধরনের ন্যারো লেন্স অ্যাম্বুশের জন্য সব থেকে পারফেক্ট। কভার ইয়ার সেক্টরস অ্যান্ড কিপ মুভিং। কিছুক্ষণের মধ্যেই তারা একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের কাছে একটি সন্দেহজনক বস্তুর দিকে ইশারা করল। একটি পাথরের মূর্তির পিছনে ছোট্ট একটি বাক্স লুকিয়ে রাখা আছে। একজন সেনা সদস্য সেটা দেখে বলল, স্যার, এটা দেখে তো মনে হচ্ছে একটা তৃতীয় বোমা। অর্জুন দ্রুত বোমাটির কাছে গেলেন। তিনি দেখলেন বোমাটি একটি তারের সঙ্গে যুক্ত, আর সেই তারটা একটি পুরনো কুয়োর মধ্যে চলে গিয়েছে। ঠিক তখনই জাহিদের নেতৃত্বে সন্ত্রাসীদের আরও একটি দল তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। জাহিদ দলের পেশি এবং শারীরিক শক্তিতে বলিয়ান, অত্যন্ত হিংস্র। তার হাতে একটি ধারালো ছুরি। জাহিদ চিৎকার করে উঠল, তোমরা আমাদের প্ল্যানকে ব্যর্থ করতে পারবে না। শুরু হলো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। জাহিদ তার ছুরি দিয়ে অর্জুনের দিকে ঝাঁপিয়ে পড়ল। অর্জুন তার সামরিক প্রশিক্ষণের মাধ্যমে জাহিদের আক্রমণ প্রতিহত করলেন। তাদের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হলো। অর্জুনের দলের সদস্যরা সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করছিল। গলির মধ্যে এক ভয়াবহ সংঘাত ক্রমশই বেড়ে চলেছে। পাথরের দেওয়াল এবং পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ তাদের এই লড়াইয়ের সাক্ষী, যে লড়াইয়ে দেশাত্মবোধ রয়েছে। অর্জুন একটি সুযোগের অপেক্ষায় ছিলেন। জাহিদ যখন তার উপর ঝাঁপিয়ে পড়ল, তখন অর্জুন তার পা দিয়ে জাহিদের ভারসাম্য নষ্ট করলেন।
জাহিদ মাটিতে পড়ে গেল। অর্জুন সঙ্গে সঙ্গে দ্রুত তার উপর ঝাঁপিয়ে পড়লেন। তার হাত থেকে ছুরিটি কেড়ে নিলেন অর্জুন। গেম ওভার জাহিদ। স্যার, থার্ড বম ইজ অলসো ডিঅ্যাক্টিভেটেড। অর্জুন সুস্থির নিঃশ্বাস ফেললেন। 3টি বোমায় নিষ্ক্রিয় করা হয়েছে, তবে ইমরান খান এখনো অধরা। মন্দিরের সংঘাতের পর অর্জুন ফয়সালের খোঁজে বেরোল। ফয়সাল দলের যোগাযোগ বিশেষজ্ঞ। ডিজিটাল দক্ষতার জন্য সে বিশেষভাবে পরিচিত। প্রিয়ার বিশ্লেষণ অনুযায়ী ফয়সাল সম্ভবত পুরীর কোনো সাইবার ক্যাফে কিংবা হোটেলে লুকিয়ে আছে, যেখানে ইন্টারনেট ব্যবহার করে সেনাবাহিনীর যোগাযোগে বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে সে। ক্যাপ্টেন প্রিয়া তার ল্যাপটপ নিয়ে একটি অস্থায়ী কন্ট্রোল রুমে বসেছিলেন। ফয়সালের ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করবার চেষ্টা করছিলেন তিনি। ফয়সাল অত্যন্ত ধূর্ত। সে তার অবস্থান গোপন করবার জন্য বিভিন্ন প্রক্সি সার্ভার এবং ইনক্রিপশনের ব্যবহার করছেন একই সঙ্গে। প্রিয়া অর্জুনকে রেডিওতে জানালেন, স্যার, ফয়সাল খুব চালাক। সে তার লোকেশন গোপন করার জন্য ক্রমাগত আইপি অ্যাড্রেস চেঞ্জ করছে, কিন্তু আমি তার প্যাটার্ন খুঁজে পেয়েছি। তার চোখে গভীর একটা একাগ্রতা। কিছুক্ষণের মধ্যেই প্রিয়া ফয়সালের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হলেন। সে পুরীর একটি ছোট্ট হোটেলে একটি রুমে লুকিয়েছিল। অবস্থান চিহ্নিত করবার পর প্রিয়া চিৎকার করে উঠলেন, পেয়েছি স্যার। ফয়সাল পুরীর হোটেল সানরাইজের রুম নম্বর 302-তে আছে। তিনি দ্রুত অর্জুনকে হোটেলের ঠিকানা দিলেন। অর্জুন তার দলের সদস্যদের নিয়ে দ্রুত হোটেল সানরাইজের দিকে এগোতে শুরু করেছেন। ফয়সালকে জীবিত ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার কাছ থেকে ইমরানের পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে। হোটেল সানরাইজে পৌঁছে অর্জুনের দল দ্রুত রুম নাম্বার 302 দিকে এগিয়ে গেল। তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল। ফয়সাল তার ল্যাপটপের সামনে বসেছিল। তার চোখ এখন ভয়ঙ্কর আতঙ্কে পরিপূর্ণ। অর্জুন চিৎকার করে বলে উঠল, কিরে শুয়োরের বাচ্চা, কি ভেবেছিলি আমাদের দেশে ঢুকে আমাদেরই উৎসব নষ্ট করবি? এইবার দেখ তোর আর তোর অবৈধ পাপের কি হাল করি। ফয়সাল দ্রুত তার ল্যাপটপ বন্ধ করবার চেষ্টা করল, কিন্তু অর্জুনের দলের একজন সদস্য তাকে থামিয়ে দিল। ফয়সাল এবারে পালাবার চেষ্টা করলো, তবে সেক্ষেত্রেও সে সফল হলো না। অর্জুন এবং ভারতীয় সেনাবাহিনী তাকে ঘিরে ফেলেছে। অর্জুন বললেন, পালানোর চেষ্টা করা মানে নিজের আরো বিপদ ডেকে আনা। ফয়সালকে গ্রেপ্তার করা হলো। তার ল্যাপটপ এবং অন্যান্য ডিজিটাল সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। ক্যাপ্টেন প্রিয়া দ্রুত ফয়সালের ল্যাপটপ থেকে তথ্য উদ্ধার করে অর্জুনকে বললেন, স্যার, ফয়সালের ল্যাপটপে ইমরানের সমস্ত প্ল্যানিং রয়েছে। সে পুরীর আউটস্কার্টসে একটা আবান্ডান টেম্পলে আছে। লাস্ট বম্বটা তার কাছেই আছে। তার কণ্ঠস্বরে একটা চাপা উদ্বেগ কাজ করছিল। অর্জুন জানতেন তাদের হাতে আর বেশি সময় নেই। ইমরান খান তার শেষ বোমা নিয়ে পুরীর উপকণ্ঠে লুকিয়ে আছে। চূড়ান্ত সংঘাতের সময় এদিকে ঘনিয়ে আসছে একটু একটু করে। ফয়সালের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অর্জুনের দল পুরীর উপকণ্ঠে একটি পরিত্যক্ত মন্দিরের দিকে এগোতে শুরু করল। এই মন্দিরটি শহরের কোলাহল থেকে দূরে ঘন জঙ্গলের আড়ালে লুকিয়েছিল। এটি ইমরানের শেষ আশ্রয়স্থল, যেখান থেকে ইমরান তার শেষ দাবার চালটা দিচ্ছে। অর্জুনের দল মন্দিরের কাছাকাছি পৌঁছতেই তারা সতর্ক হয়ে গেল, কারণ তারা জানত ইমরান খান অত্যন্ত ধূর্ত এবং বিপজ্জনক। যে কোনো সময় পাল্টা আক্রমণ হতে পারে। অর্জুন
ফিসফিস করে বললেন, অল ইউনিটস চারদিকে নজর রাখো। ইমরান এখন ডেসপারেট হয়ে আছে, ও যে কোনো রেকলেস স্টেপ নিতে পারে। মন্দিরটি ছিল পুরনো, একাধারে জীর্ণ বটে। পাথরের দেওয়ালগুলো শ্যাওলা জমে সবুজ হয়ে গিয়েছে। ভেতরে গভীর অন্ধকার এবং নীরবতা বিরাজমান। অর্জুনের দল মন্দিরের ভিতরে প্রবেশ করল। তাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্ক। মন্দিরের মূল কক্ষে তারা ইমরান খানকে খুঁজে পেয়েছে। একটি পাথরের মূর্তির সামনে বসে, তার হাতে ছোট্ট একটা বাক্স, আর বাক্সটায় শেষ বোমাটি রাখা। তার চোখে মুখে প্রতিশোধের আগুন, তবে ভয়ঙ্কর উন্মাদনার মধ্যে সেই প্রতিশোধের স্পৃহা যেন মিশে আছে। ইমরান ঠান্ডা গলায় বলল, आइए जना, आइए आइए। আমি জানতাম তোমরা আসবে। তোর যে কি হাল করবো ইমরান, সেটা একমাত্র ভগবানই জানেন। ইমরান ঠান্ডা গলায় বলল, তবে তার মুখে একটা ক্রূর হাসি। অর্জুনের গলা রাগে কাঁপতে লাগলো। তার রাইফেল ইমরানের দিকে তাক করায়। সে বলল, বাঁচতে চাইলে অস্ত্র ফেলে সারেন্ডার কর, না হলে তোর মতো একটা পোকাকে শেষ করতে আমার 2 মিনিটও লাগবে না। क्या सरेंडर? हम तो यहाँ सरेंडर करने के लिए नहीं आए हैं, हम आए हैं हिंदुस्तान की रूह को खत्म करने। সে তার হাতে থাকা বোমাটির দিকে ইশারা করল। ये बम जो दिख रहा है ना, अगर ये ब्लास्ट हो गया तो पूरी का रथ यात्रा तो एक भयानक कब्रिस्तान में बदल जाएगा। हजारों काफिर मरेगा और मुझे मिलेगी जन्नत। অর্জুন জানতেন ইমরান মরিয়া হয়ে উঠেছে। সে আত্মঘাতী হামলাও করতে এই মুহূর্তে দ্বিধাবোধ করবে না। তাদের হাতে সময় অত্যন্ত কম। রথযাত্রা শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। অর্জুন বললেন, ইমরান, তুই খুব বড় ভুল করছিস। নিরীহ মানুষের জীবন নষ্ট করে তুই কোনো জান্নাত পাবি না। अब एक काफिर के मुंह से सुनना पड़ेगा कि इमरान को जन्नत नहीं होगा। जन्नत मिलेगा इंशाल्लाह। সে তার হাতে থাকা বোমাটি সক্রিয় করবার চেষ্টা করল, আর অর্জুন সঙ্গে সঙ্গে তার হাতের রাইফেলটা ফেলে দিয়ে ইমরানের উপর ঝাঁপিয়ে পড়লেন। শুরু হলো তীব্র শারীরিক সংঘাত। মন্দিরের নীরবতা ভেঙে গেল তাদের লড়াইয়ের শব্দে। অর্জুন জানতেন এই লড়াইয়ে তাকে জিততেই হবে। লাখো মানুষের জীবন এখন শুধু তারই হাতে। এই চূড়ান্ত সংঘাতের সূচনায় রথযাত্রা শুরু হওয়ার ঠিক কয়েক মিনিট আগে অর্জুন এবং ইমরানের মধ্যে জীবন মৃত্যুর লড়াই শুরু হয়ে গিয়েছে। তাদের মধ্যে তীব্র ধস্তাধস্তি চলছে। মন্দিরের মেঝেতে রীতিমতো ধুলো উঠছিল। অর্জুন তার সমস্ত শক্তি দিয়ে ইমরানকে কাবু করার চেষ্টা করছিলেন। তিনি জানতেন এই মুহূর্তে বোমাটি নিষ্ক্রিয় করা সবচেয়ে জরুরি। এক সুযোগে অর্জুন ইমরানের হাত থেকে বোমাটি ছিনিয়ে নিলেন। দ্রুত তার দলের একজনকে বোমাটি নিষ্ক্রিয়করণের জন্য এক বিশেষজ্ঞের হাতে ছুড়ে দিলেন তিনি, যিনি মন্দিরের বাইরেই প্রস্তুত ছিলেন। বোমাটি নিরাপদ হাতে পেয়ে বিশেষজ্ঞ দ্রুত নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া শুরু করলেন। এদিকে অর্জুন ইমরানকে সম্পূর্ণ কাবু করে ফেলেছে ধস্তাধস্তিতে। ইমরান তখনও প্রতিরোধ করবার চেষ্টা করছিল,
কিন্তু অর্জুনের লোহার মতো মুষ্টির কাছে সে রীতিমতো অসহায়। অর্জুন বললেন, তোর সংকল্পের চেয়ে আমাদের দেশের প্রতি ভালোবাসা অনেক বেশি শক্তিশালী। তোদের মতো কিছু সন্ত্রাসীরা কখনোই ভারতের আত্মাকে ধ্বংস করতে পারবে না। ইমরানকে গ্রেপ্তার করা হলো। তার চোখে মুখে এক পরাজয়ের গ্লানি। তার চোখে তখনও প্রতিশোধের আগুন জ্বলছে, তবে কিচ্ছু করবার নেই। অর্জুন জানতেন এই যুদ্ধ শেষ হয়নি, কিন্তু এই মুহূর্তের জন্য তারা জয়ী। বাইরে থেকে খবর এলো, স্যার, বম্ব নিউট্রালাইজড হয়েছে। অর্জুনও একই সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রথযাত্রা শুরু হওয়ার ঠিক কয়েক মিনিট আগে শেষ বিপদটা এড়ানো গিয়েছে। পুরীর আকাশে তখন সূর্য পুরোপুরি উদিত। সোনালি আলোয় ঝলমল করছে জগন্নাথ মন্দির। রথযাত্রার মূল পথে লাখো ভক্তের ভিড়। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর হরিনামের ধ্বনি একসঙ্গে মুখরিত করেছে চারিদিকে। মানুষের মুখে একটা অদ্ভুত আনন্দ আর স্বস্তি মিশে রয়েছে। তারা ঘৃণাক্ষরেও জানতে পারেনি গত কয়েক ঘন্টা ধরে তাদের মাথার উপর দিয়ে কি ভয়ঙ্কর বিপদ বয়ে গিয়েছে। রথযাত্রা শুরু হলো। জগন্নাথ দেবের বিশাল রথ ধীরে ধীরে এগিয়ে চলেছে। ভক্তরা রথের দড়ি টানতে শুরু করেছে। তাদের চোখে ভক্তি আর বিশ্বাস। রথের চাকাগুলো যখন গড়াতে শুরু করলো, তখন মনে হলো একটা নতুন যুগের সূচনা হচ্ছে। একটা নতুন আশার বার্তা নিয়ে এলো এই নতুন রথযাত্রা। অর্জুন এবং প্রিয়া মন্দিরের এক কোণে দাঁড়িয়ে রথযাত্রা দেখছিলেন। তাদের মুখেও একটা গভীর তৃপ্তি। তাদের কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগের ফলস্বরূপই এই শান্তিপূর্ণ রথযাত্রা সম্ভব হয়েছে। প্রিয়া বললেন, আরেকটা দিন, আরেকটা যুদ্ধ শেষ হলো স্যার। ইয়েস প্রিয়া, কিন্তু দেশের সুরক্ষার জন্য আমাদের ডিটারমিনেশন কোনোদিন শেষ হবে না। আমাদের সর্বদা অ্যালার্ট থাকতে হবে। বলবার মধ্যে একটা ক্লান্তির ছাপ অবশিষ্ট রয়েছে, তবে মুখে একটা বিজয়ের হাসি। তিনিও দৃঢ় প্রতিজ্ঞ। তারা দেখছিলেন কিভাবে লাখো মানুষ একসঙ্গে রথ টানছে, কিভাবে তাদের বিশ্বাস, তাদের ভক্তি একটা নতুন শক্তি তৈরি করছে। এই দৃশ্য তাদের মনে করিয়ে দিল কেন তারা এই কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজটি করে থাকেন। দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য। রথ এগিয়ে চলল, তার সাথে সাথে এগিয়ে চলল ভারতের অদম্য স্পৃহা। সন্ত্রাসীরা হয়তো ক্ষণিকের জন্য ভয় দেখাতে পারে, কিন্তু তারা কখনোই ভারতের আত্মাকে ধ্বংস করতে পারবে না। এই রথযাত্রা অটুট বিশ্বাসের প্রতীক। ভারতের প্রতিটি মানুষের হৃদয়ে গাঁথা রয়েছে এই গল্পটা। পরের দিন সকালে সারা দেশের সংবাদ মাধ্যমগুলোতে পুরীর রথযাত্রার খবর ফলাও করে প্রচার করা হলো। তবে এবার শুধু উৎসবের খবর নয়, এর সাথে যুক্ত হলো ভারতীয় সেনাবাহিনীর বীরত্বপূর্ণ অভিযানের কাহিনী। টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ চলতে লাগলো। চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজে।
পুরীতে বড়সড় সন্ত্রাসী হামলা ব্যর্থ করল ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনীর এই সফল অভিযানের ফলে ব্যর্থ হলো পুরীতে এই সন্ত্রাসী হামলা। আমরা চোখ রাখবো বিস্তারিত খবরে। দিল্লিতে একটি জরুরি সংবাদ সম্মেলন ডাকা হলো। ভারতীয় সেনাবাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর প্রধান মেজর অর্জুন সিং এবং ক্যাপ্টেন প্রিয়া শর্মার অসামান্য সাহসিকতা ও বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করলেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সন্ত্রাসবাদীরা কখনোই তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না। ভারত একজোট হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে। আমাদের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বদা দেশের সুরক্ষায় নিয়োজিত। তিনি পুরীর স্থানীয় তথ্যদাতা অর্থাৎ রঘুর ভূমিকারও প্রশংসা করলেন, যিনি সময় মতো তথ্য দিয়ে সেনাবাহিনীকে সাহায্য করেছিলেন। দেশের মানুষের মধ্যে স্বস্তি এবং গর্বের ঢেউ বয়ে গেল। সোশ্যাল মিডিয়াতে অর্জুন এবং প্রিয়ার ছবি ভাইরালও হল। রাতারাতি জাতীয় বীরের মর্যাদা পেলেন। মানুষ তাদের দেশপ্রেম এবং আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধতা আরও দৃঢ় হয়েছে। দেশের প্রতিটি কোণায় মানুষ সেনাবাহিনীর প্রতি তাদের সমর্থন জানাল। তবে এই সাফল্যের পিছনে অনেক নীরব আত্মত্যাগ, অনেক সেনা সদস্য তাদের জীবন বাজি রেখে এই অভিযান সফল করেছিলেন। তাদের নাম হয়তো সংবাদ মাধ্যমে আসেনি, কিন্তু তাদের অবদান কখনোই ভুলে যাবার নয়। অর্জুন এবং প্রিয়া জানতেন এই সাফল্য তাদের একার নয়, এটি সম্পূর্ণ দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। রাজনৈতিক মহলেও এই অভিযানের ব্যাপক প্রশংসা হল। বিরোধী দলগুলো সরকারের এই পদক্ষেপগুলোকে সমর্থন জানাল। দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়, এই বার্তাটাই রাজনৈতিক মহলে স্পষ্ট হয়ে উঠল। ইমরান খান এবং তার দলের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য একটি গোপন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করার চেষ্টা চলছিল। দিল্লি সেনা দপ্তরে অর্জুন এবং প্রিয়া একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিলেন। এই বৈঠকে পুরীর অভিযানের বিস্তারিত বিশ্লেষণ করা হলো এবং ভবিষ্যতের নিরাপত্তা কৌশল নিয়েও আলোচনা করা হলো। অর্জুন বললেন, ইমরান খান হয়তো ধরা পড়েছে, কিন্তু তার নেটওয়ার্ক এখনো অ্যাক্টিভ। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। আমরা ফয়সালের ল্যাপটপ থেকে কিছু এনক্রিপ্টেড ফাইল উদ্ধার করেছি। এগুলো ডিক্রিপ্ট করতে পারলে আমার মনে হয় আমরা আরও অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পাবো। ওয়েল, দেন লেটস গেট ব্যাক টু ওয়ার্ক, প্রিয়া। রথযাত্রা শেষ হয়েছে। পুরী আবারও তার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়, মন্দিরে ভক্তদের আনাগোনা। কিন্তু এইবারে রথযাত্রা পুরীর মানুষের মনে এক নতুন সংকল্পের জন্ম দিয়েছে। তারা বুঝতে পেরেছে তাদের শান্তি এবং নিরাপত্তা কতটা মূল্যবান। পুরী সমুদ্র সৈকতে দাঁড়িয়ে অর্জুন এবং প্রিয়া সূর্যোদয় দেখছিলেন। কমলা রঙের সূর্য ধীরে ধীরে সমুদ্রের বুক চিরে উপরে উঠে আসছিল। এক নতুন দিনের আগমনী বার্তা দিচ্ছিল। রথযাত্রার প্রতীকী অর্থ অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়। এইবারের ঘটনায় আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। সন্ত্রাসবাদীরা অশুভ শক্তি
আর ভারতীয় সেনাবাহিনী শুভ শক্তির প্রতি, যারা দেশের মানুষকে রক্ষা করেছে। এই গল্পটি শুধু একটি সন্ত্রাসী হামলার ব্যর্থ করবার গল্প নয়, এটি ভারতের অদম্য সাহস, দেশপ্রেম এবং সংকল্পের গল্প। এটি সেই নীরব বীরদের গল্প, যারা নিজেদের জীবন বাজি রেখে দেশের সুরক্ষায় নিয়োজিত। মেজর অর্জুন সিং এবং ক্যাপ্টেন প্রিয়া শর্মার মতো অসংখ্য সেনা সদস্য তাদের আত্মত্যাগ এবং নিষ্ঠার মাধ্যমে দেশের প্রতিটি কোণাকে সুরক্ষিত রাখেন। পুরীর রথযাত্রা প্রতি বছরই আসে, কিন্তু এইবারের রথযাত্রা চিরকাল মানুষের মনে এক বিশেষ স্থান দখল করে থাকবে। এটি ছিল এক নতুন ভোরের সূচনা, এক নতুন সংকল্পের জন্ম। শান্তি, সম্প্রীতির বার্তা নিয়ে জগন্নাথ দেবের রথ এগিয়ে চলল, আর পিছনে রইল ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহস, দেশপ্রেমের এক অবিস্মরণীয় গল্প। ভারতের আত্মা অটুট, আর তার সংকল্প অবিচল। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্তনং সৃজম্যহম, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শুনছিলেন অপারেশন ধ্বজ। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। আর এখন আমরা শুধু ইউটিউবেই নয়, রয়েছে স্পটিফাইতেও। তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও আমাদের ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।